আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইন। 12 তারিখ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বাংলাদেশ টেলিভিশনে বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে নির্বাচন কেমন হবে তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের বড় অর্জন জানিয়ে ডক্টর ইউনূস জানান, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। জুলাই অভ্যুত্থানের পর ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে। গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর না ফেরে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে নবনির্বাচিত এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে ন্যাম ভবনের সরকারি আবাসন। মন্ত্রীদের জন্য ইতিমধ্যেই 37টি বাসভবন প্রস্তুত করা হয়েছে। বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে এই শপথ অনুষ্ঠান। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে রুডো রফিকের রিপোর্ট। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য প্রায় প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সংস্কারের পাশাপাশি প্রস্তুত রয়েছে শপথ কক্ষ ও দক্ষিণ প্লাজার সাউন্ড সিস্টেম। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। শপথকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শপথ গ্রহণ অনুষ্ঠানটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দেশের ইতিহাসে এবারই প্রথম বঙ্গভবনের বাইরে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছিলেন তা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। মঙ্গলবার প্রথমে সংসদ সদস্য এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের শপথের মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু হবে। অন্যদিকে ন্যাম ভবনের কোথাও হাতুড়ির ঠুকঠাক শব্দ, কোথাও আবার পুরনো আসবাবপত্র ঘষে মেজে চকচকে করার ব্যস্ততা। ন্যাম ভবন এমপি হোস্টেল কমপ্লেক্স এবং নাখালপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ আবাসন নিশ্চিতে জোরে সোরে চলছে কাজ। জিনিসপাতিগুলো সব ফিনিশিং করবে, রং করবে, দেওয়া আছে যে ক্লিনিক করবে, ঠিক আছে। ক্লিনিয়ার করার পরে দেওয়া আছে লোকজন উঠবে আর কি। নিরাপত্তা কার্যক্রম ইনশাল্লাহ ভালো, অনেক ঠিক আছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক ভালো, এবং আরও ভালো করার জন্য আমরা নতুন করে ডিভাইসগুলো কানেকশন করতেছি আর কি। সচিবালয়ে নিজ দপ্তরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, প্রস্তুত মন্ত্রীদের জন্য 37টি বাসভবন। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আগামীকাল সকাল 10টায় বিজয়ী প্রার্থীরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বিকেল 4টায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হবে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন সচিব। বলেন, 3টি শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিয়ে নাসিমুল গনি বলেন, সকল দায়িত্ব চ্যালেঞ্জের, চেষ্টা থাকবে যথাযথ দায়িত্ব পালন করার। আপনার সংসদ সদস্যদের শপথ হবে, একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে, আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হলেও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এনসিপির ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, এমন কিছু হলে ইতিবাচকভাবে দেখবে বিএনপি।
এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। দেখুন শামীম চৌধুরীর রিপোর্ট। শপথ গ্রহণের আগের দিন সোমবারও নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি ছিল বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর 1টার কিছু আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কার্যালয়ে প্রবেশ করেন দলটির মহাসচিব সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী পরিষদের শপথের পাশাপাশি এবার সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রী সভা সহ থাকছে বিভিন্ন নতুনত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ইস্যুতে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে, সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সেটা তো সবার জানা। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, রাজনীতিবিদরা দেশকে বিপথে নিতে চাইলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না। দেশের সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বানও জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। এর কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত 7:30টার দিকে রাজধানীর বেইলি রোডের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গণঅভ্যুত্থান পরবর্তী সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ করতে সবাইকে সঙ্গে নিয়ে এগোনোর প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। জবাবে ইসলাম ও জনস্বার্থ বিরোধী কোনো কাজ না করলে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন ইসলামী আন্দোলনের প্রধান। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বাস্তবায়নের আহ্বান জানান চরমোনাই পীর। সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম উপস্থিত ছিলেন। আমরা চেয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশটা যেন সুন্দর একটা দেশ, আমাদের জন্মভূমি, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশটা যেন সবাই আমরা একাকার হয়ে আমরা রাজনৈতিক যে হিংসা এবং পরস্পর কাতরকতা এগুলো যেন আমরা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি। এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল। নির্বাচনে দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় মগবাজার জামায়াত ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে জামায়াত জোট। বিরোধী দল যেন সংসদে কথা বলার অধিকার পায় এমন প্রত্যাশা করেন জামায়াত আমির। দেশের জনগণকে সকল সিন্ডিকেট থেকে বের করে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে কাজ করার কথাও জানান তিনি। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই।
নির্বাচন কমিশনে দাখিল করা জামায়াতে ৩৬ আসনের বিষয়ে অবিলম্বে সুবিচার ও নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা জানান তিনি। এ সময় জুলাই সনদের বাস্তবায়ন করার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার না করলে আরও একটি জুলাই তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার ন্যায় বিচার করারও দাবি জানান। সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে, তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সনদে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্বাক্ষর করেছে বলে জানান নাহিদ ইসলাম। আর সদস্য সচিব আখতার হোসেন বলেন, অস্পষ্টতা কেটে যাওয়ায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে আশাবাদী তারা। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দলগুলোর প্রতি গত বছরের 17 অক্টোবর বিএনপি জামায়াত সহ 24টি দল জুলাই সনদে স্বাক্ষর করে। সে সময় এর বাস্তবায়ন প্রক্রিয়া ও আইনি ভিত্তি নিয়ে সংশয় জানিয়ে স্বাক্ষর করা থেকে বিরত থাকে এনসিপি। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। 13 নভেম্বর সনদ বাস্তবায়নে সরকার গেজেট প্রকাশ করে। 12 ফেব্রুয়ারি গণভোটেও এটি বাস্তবায়নের পক্ষে রায় দেয় জনগণ। অবশেষে সরকারের শেষ দিনে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করতে আসে এনসিপির 6 সদস্যর প্রতিনিধি দল। পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গণভোটের জনরায় বাস্তবায়নে আশাবাদী তারা। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট। দেরিতে স্বাক্ষর করার কারণ ব্যাখ্যা করেন দলটির সদস্য সচিব। জুলাই সনদের কার্যকারিতার জায়গা গণভোটের বিষয়গুলো নিয়ে এক ধরনের অস্পষ্টতা ছিল। আমরা সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি এবং আমরা একটা শর্ত সাপেক্ষে সেখানে স্বাক্ষর করেছি। আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন আমি সদস্য সচিব এই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করলাম। গণভোটের রায়ের পর সংসদের 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দ্বিকক্ষ সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু জটিল বিষয় মীমাংসার উপরেই নির্ভর করছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। হাসান মাহমুদ, RTV, ঢাকা। নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, পর্যবেক্ষণ করা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোট পরিলক্ষিত হয়েছে, যা সামগ্রিক জাল ভোটের হার নয়। সাকিবুর রহমানকে সঙ্গে নিয়ে বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। কোনো বড় ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়াই দেশে প্রথম অনুষ্ঠিত হয়েছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। 12 ফেব্রুয়ারি সারা দেশেই উৎসবমুখর পরিবেশে অংশ নেয় ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করে টিআইবি। যেহেতু নির্বাচন শেষ হয়ে নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে অভিযোগ ছিল তার বাস্তবতা নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং
ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে, আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পাইনি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। তবে অর্থ, পেশিশক্তি, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার প্রভাবে নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ ছিল না বলে জানান তিনি। 70% আসনে কোনো জাল ভোটের দেওয়ার ঘটনা ঘটেছে, সেটা এমনকি কয়টা ঘটনা সেটাও কিন্তু আমরা বলছি না, ঠিক আছে? এটা তবে উল্লেখযোগ্য, ঠিক আছে? এটাকে এইভাবে ঢালাভাবে আপনার প্লিজ, থ্যাংক ইউ ফর রেজিং ইট, কিন্তু আপনারা রেজ করার কারণে আশা করি এটা রিপোর্টেড হবে না বিকৃতভাবে, এভাবে বলাটা ঠিক নয়। তিনি বলেন, নির্বাচিত সদস্যদের গড় বয়স 59 বছর। পাশাপাশি এই নির্বাচনে প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে 209 জনের। যারা আমাদের সম্মানিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এখনো পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য ল তারা কেউ কিন্তু ঋণ খেলাপি নন, মেক ইট ক্লিয়ার, ঠিক আছে? কিন্তু ঋণগ্রস্ত, সেটা ব্যাংকের সাথে যোগসাজশ করে হোক, আদালতের বা আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে আদালতের নির্দেশের কারণে হোক, তারা কিন্তু ঋণ খেলাপিটা তারা সরিয়ে ফেলতে পেরেছে। এদিকে আওয়ামী লীগের নির্বাচন বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয় তাদের বাদ দিয়ে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। রাজনীতিতে আসার পিছনে যে ক্যাপিটালটা কাজ করে সেটা যদি মানি হয় তাহলে হচ্ছে সেটা কতটুকু সঠিক সেটা বিবেচনা দাবি রাখে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। আর বাদল, RTV, ঢাকা। সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্র থেকে শুরু করে কোনো কেন্দ্রেই মির্জা আব্বাসের পক্ষে পড়া বিতর্কিত কোনো ভোটই বৈধ করা হয়নি, এমন দাবি করেছেন মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজ আব্বাস। বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ ভবনের সংবাদ সম্মেলনে এ দাবি করেন। সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্রে ইসলামী ব্যাংক কর্মকর্তার দায়িত্বে থাকায় ভোট বৈধ করার আবেদনে কোনো কাজ হয়নি। এছাড়া মির্জা আব্বাসের বিপক্ষে প্রশাসন কাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে মির্জা আব্বাস বিতর্কিত ভোট বৈধ করেছেন বলে যে অভিযোগ করা হয় তা সঠিক নয় বলে মন্তব্য করেন। এছাড়া নির্বাচন কমিশনে এই বিষয়ে আবেদন করা হলেও তার সুরাহা হয়নি বলেও জানান তিনি। কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা, 75টা, 40টা, 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত মির্জা আব্বাসের। অবশেষে রমজানের শুরু থেকে নয়, সরকারের ক্যালেন্ডার অনুযায়ী 8 মার্চ থেকেই বন্ধ হচ্ছে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল। 18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব। এর আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটের পরিপ্রেক্ষিতে রোববার রমজান জুড়ে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। দেশের 98% নাগরিক মুসলিম উল্লেখ করে রিটে বলা হয়, স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে কোমলমতি শিশু কিশোররা রোজা রাখা থেকে বিরত থাকতে পারে, যা ধর্মীয় চর্চার অন্তরায়। ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের 1.5 বছর শেষ হলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে যাবার সময় এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব শেষ হওয়ায় আবার পুরনো জীবনে ফিরে যাবেন। লেখালেখি সহ বিভিন্ন বিষয়ে কথা বলা চালিয়ে যাবেন তিনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিদায়ী বৈঠক করেন তৌহিদ হোসেন। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।